ক্যারিবিয়ান সাগরের গভীরে এক পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া পানিতে ঝাঁপিয়ে সাঁতার কাটতে নামে। শুরুতে সব শান্ত, রোদ ঝলমলে, কিন্তু হঠাৎই জুলিয়া কিছু অদ্ভুত অনুভব করে, যেন কেউ পানির নিচ থেকে তাকিয়ে আছে। চারপাশে তাকায়, কিছুই দেখা যায় না। সে ভাবে হয়তো আমারই ভুল লাগছে। কিছু সেকেন্ড পর আবার সেই অদ্ভুত অনুভূতি। এইবার ভয় পেয়ে যায় সে, দ্রুত ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই কেউ তার পা টেনে ধরে। জুলিয়া চিৎকার করে ওঠে, বাঁচাও! কিন্তু তার মেয়ে ক্যাসি হেডফোনে গান শুনছিল, কিছুই শোনে না। স্বামী টম আর ছেলে বেন তখন মাছ ধরায় ব্যস্ত। জুলিয়া পানির উপরে ভেসে থাকতে চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে চিৎকার করতে পারে না। কিছু সময় পর টম খেয়াল করে জুলিয়াকে অনেকক্ষণ দেখা যাচ্ছে না। সে ইয়টের চারপাশে খোঁজে, তারপর হঠাৎ দূরে তার স্ত্রীকে বিপদে দেখে। সে দৌড়ে চিৎকার করে বলে, ক্যাসি, বেন, তোমাদের মা বিপদে! ইয়ট ঘুরিয়ে নেয়, পানিতে ঝাঁপ দেয় এবং জুলিয়ার দিকে ছুটে যায়। অবশেষে তাকে ধরে নিয়ে আসে এবং ইয়টে তুলতে সক্ষম হয়। পরিবার সবাই ভয় পায়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় হয়তো ঢেউয়ের জন্যই এমন লাগছিল। রাতে সবাই একসাথে বসে বেনের জন্মদিন উদযাপন করে। হাসি খুশিতে সময় কাটছিল। এমন সময় ক্যাসির বয়ফ্রেন্ড ভিডিও কল করে। সে ল্যাপটপ নিয়ে বাইরে গিয়ে কথা বলতে থাকে। বয়ফ্রেন্ড ক্যামেরা ঘুরিয়ে দেখায় শহরের আকাশে ভয়ানক কালো মেঘ জমে উঠেছে। বজ্রপাতের আলোয় আকাশ কেঁপে উঠছে। হঠাৎ কল ফ্রিজ হয়ে যায়। ক্যাসি ভয় পেয়ে যায়। সে দ্রুত ভেতরে এসে সবাইকে বলে, বাবা, ওখানে কিছু অদ্ভুত হচ্ছে। কিন্তু টম শান্তভাবে বলে, আমরা সমুদ্রের অনেক ভেতরে আছি, সিগন্যাল দুর্বল, চিন্তা করো না। ঠিক তখনই বাইরে এক অদ্ভুত গর্জন শোনা যায়। সবাই ছুটে বাইরে আসে। সমুদ্রের ওপরে বিশাল একদল তিমি বা হোয়েল ভেসে যাচ্ছে। টম বোঝায় তিমিরা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে চলে, কিন্তু ঝড়ের সময় তারা বিভ্রান্ত হয়ে যায়। এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই ইয়ট কেঁপে ওঠে। বেন পড়ে যায়। টম ভাবে হয়তো ইয়টের নিচে কোনো ক্ষতি হয়েছে। সে টর্চ নিয়ে পানিতে ডুব দেয় চেক করতে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, কিন্তু তার কাঁধে ভয়ানক কাটা দাগ। জুলিয়া তৎক্ষণাৎ ব্যান্ডেজ করে দেয়। টম বলে, আমি মনে করেছিলাম আমার পিছনে কোনো বিশাল কিছু ছিল। আমি ঘুরে দেখার আগেই প্রপেলারে কেটে যাই। তার মুখে আতঙ্ক। সে নিচের দিকে তাকায়। ইয়টের একাধিক জায়গায় ফাটল ধরেছে। তারা রেডিওতে সাহায্যের বার্তা পাঠায়। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু সব লাইন বন্ধ। ঠিক তখনই ক্যাসি হঠাৎ চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে আসে, কিন্তু দেখা যায় ওটা শুধু বেন, যে মজা করার জন্য মাস্ক পরে ভয় দেখাচ্ছিল। সকলেই এক মুহূর্তের জন্য হাসে, কিন্তু আকাশের কালো মেঘ যেন আরও ঘন হয়ে আসে। ইয়টের ইঞ্জিন একেবারে বন্ধ হয়ে যায়। তারা মাঝ সমুদ্রে আটকা পড়ে। জুলিয়া আবার রেডিওতে কিছু শব্দ শুনতে পায়, কিন্তু ভয়ানক বিকৃত আওয়াজ, কিছু বোঝা যায় না। টম বলে, আমাদের কাছে মাত্র 4 দিনের খাবার আর পানি আছে, এখন শুধু অপেক্ষা করা ছাড়ার উপায় নেই। হঠাৎ রাডারে কিছু অদ্ভুত সিগন্যাল দেখা যায়। সবাই বাইরে ছুটে আসে। আকাশ থেকে একের পর এক আগুনের গোলা পড়ে। যেখানে পড়ে সেখানে বিস্ফোরণ। একটা তাদের খুব কাছে পড়তেই টম দ্রুত ইঞ্জিন চালু করতে চায়। ইঞ্জিন কষ্টে চালু হয়, কিন্তু তারপরই আর একটা আগুনের গোলা পড়ে। পুরো এলাকা তাপতে থাকে। টম বলে ওঠে, না, এগুলো মিটিওর নয়, এগুলো তো স্যাটেলাইটের টুকরো। ইয়টের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। হাওয়া তীব্র হয়। সবাই ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারা খেয়ালই করে না কম্পাস পাগলের মতো ঘুরছে। ইয়ট কাঁপতে থাকে। বেন আবার পড়ে গিয়ে আঘাত পায়। লেভেল 10 ঝড়ের মতো বাতাস ইয়টে আছড়ে পড়ে। টম দৌড়ে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট আনে, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সে বোতাম প্রেস করে, আলো ফিরে আসে, কিন্তু ঠিক সেই সময়ে জুলিয়ার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। ক্যাসি বমি করে দেয়, আর বাইরে ভয়ানক আওয়াজ বাড়তে থাকে। জুলিয়া দরজা বন্ধ করতে যায়, কিন্তু এক হ্যাচ খুলে যায় আর ঝড়ের হাওয়া কাঁচ ভেঙে ফেলে। টম একটি ফ্লেয়ার গান জ্বালায়। লাল আলোয় ইয়ট আলোকিত হয়। তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। সকালবেলা সূর্যের আলোয় ইয়টের ভেতর এক নিস্তব্ধতা।
জুলিয়া ধীরে ধীরে চোখ খোলে, বুঝতে পারে তারা সবাই বেঁচে আছে। বাইরে গিয়ে দেখে সমুদ্র কোথাও নেই। যেখানে ঢেউ উঠত সেখানে এখন শুধু বালু আর কাদা। ইয়ট শুকনো জমিতে আটকে আছে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে হতভম্ব। ক্যাসি ফোন তুলে নেটওয়ার্ক খোঁজে। কোনো সিগন্যাল নেই, পুরো পৃথিবী নীরব। বেন বাইরে গিয়ে দুটো মরা কাঁকড়ার সঙ্গে খেলতে থাকে। জুলিয়া তাকে ধমক দেয়, ওগুলো হাত দিও না। টম কম্পাস বের করে চেক করে, তখনই তার চোখ বড় হয়ে যায়। কম্পাসের সূঁচ উল্টো ঘুরছে। সে ফিসফিস করে বলে, এটা শেষবার ঘটেছিল 7 লাখ বছর আগে। ক্যাসি কান্নায় ভেঙে পড়ে, আমার বয়ফ্রেন্ড, ও হয়তো মারা গেছে। জুলিয়া তাকে জড়িয়ে ধরে শান্ত করতে চায়, কিন্তু ক্যাসি তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। জুলিয়া আর টম ইয়টের মধ্যে যা কিছু বাকি আছে গুনে থাকে। খাবার আর পানির পরিমাণ খুব কম। বেন নিজের জন্মদিনের বেলুনগুলো একখানা পাথরে বেঁধে রাখে। সে আশা করে হয়তো কেউ কোথাও থেকে দেখবে আর জানতে পারবে আমরা বেঁচে আছি। ঠিক তখনই টম রেডিও ট্রাই করতে করতে হঠাৎ কারো কণ্ঠ শোনে। ভয়ানক বিকৃত হলেও একটি নাম শোনা যায়, নাও। নাও একজন সাবমেরিন ক্যাপ্টেন, যার সাবমেরিনও শুকনো জমিতে আটকে গেছে। সে জানায় পৃথিবীর ম্যাগনেটিক পোল উল্টে গেছে, তাই সমুদ্র পেছনে সরে গেছে আর অনেক জায়গা ডুবে গেছে। সব যোগাযোগ ব্যবস্থা নষ্ট। তার গলায় আতঙ্ক, কিন্তু কণ্ঠে সতর্কতা। পোলগুলো আবার রিভার্স হবে, সমুদ্র আবার ফিরে আসবে, হয়তো 1 সপ্তাহের মধ্যেই। তবে এবার পানি ফিরে এলে তা হবে ভয়ানক ধ্বংসের ঢেউ। জুলিয়া কাঁপা গলায় বলে, দয়া করে আমাদের বাচ্চাদের বাঁচিয়ে নিন। নাও কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমার সাবমেরিনে শুধু 3 জনের জায়গা আছে, তোমরা আমাকে তোমাদের লোকেশন দাও। টম হিসাব করে বলে, ওদের কাছে পৌঁছতে 2 দিন লাগবে। সে পরিবারকে বলে, আজ রাতে বিশ্রাম নাও, আগামীকাল সকালে রওনা হব। পরের সকাল পরিবার জিনিসপত্র প্যাক করছে। তখন টম লক্ষ্য করে কাছে কিছু হিলছে। সেটা একজন লম্বা লোক, যার হাতে হারপুন আছে এবং সাথে একটি কুকুর ক্রমাগত ভেউ করছে। টম তার কাছে যায় এবং পানি বোতল দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যে টম বুঝতে পারে না। পানি খাওয়ার পরে হঠাৎ সে টমের মাথায় বোতল মারতে থাকে এবং মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়ায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কয়েক মুহূর্ত যন্ত্রণায় ছটপট করে এবং তারপর তার ঘাড়ও কেটে ফেলা হয়। তারপর লোকটি জুলিয়ার পেছনে ছুটে যায় এবং তার উপর হারপুন ছুঁড়ে দেয়, যার কারণে তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া যন্ত্রণা সহ্য করে ইয়টের ভিতরে দৌড়ায় এবং বাচ্চাদের বলে লুকো। সে দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফার ভিতরে লুকিয়ে যায়। জুলিয়া তাদের ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে বাথরুমে চাকু নিয়ে লুকিয়ে থাকে। লোকটি দরজায় জোরে জোরে ঠেলা মারতে থাকে এবং অবশেষে ভিতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তোলে, তারপর ইয়টের ভেতরে ঘুরে বেড়ায়। তারপর সে বাথরুমের দিকে যায়। জুলিয়া একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বের হতে সক্ষম হয়। লোকটি ভেবে নেয় যে জুলিয়া পালিয়েছে, কিন্তু সে ধীরে ধীরে বের হতে গিয়ে কুকুর দ্বারা ধরা পড়ে। কুকুর তার উপর ঝাঁপায়, তাই জুলিয়া তাকে চাকু দিয়ে মারতে বাধ্য হয়। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের লাশ দেখে ক্রুদ্ধ হয়। জুলিয়া তখন ইয়টের অন্য দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানলার মাধ্যমে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকটি আগে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে মুক্কা মারে, যার কারণে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে বাঁচার চেষ্টা করে। লোকটি তাকে লাথি মারে এবং দূরে ফেলে দেয়। তারপর তার কবজিতে পা রাখে, যাতে সে চাকু ছাড়তে বাধ্য হয় এবং তার চুল ধরে মাটিতে মুখ মারতে থাকে এবং সোফায় ফেলে গলা চেপে ধরতে চেষ্টা করে। বাচ্চারা সব দেখছে। ক্যাসি বাইরে এসে ফ্লেয়ার গান চালায়, যা সরাসরি লোকের উপর লাগে। সে আগুনে দগ্ধ হয় এবং ইয়টের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা দ্রুত পালিয়ে যায়। জুলিয়া ফিরে আসে। সে তাকে কিক মারতে থাকে, তারপর মানচিত্র এবং ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে এসে কেঁদে বসে। জুলিয়াও তাদের সঙ্গে বসে এবং 3 জন মিলিত হয়ে টমকে শেষ বিদায় জানায়।
হঠাৎ সেই ভয়ঙ্কর লোক আবার ইয়ট থেকে বের হয়, তাই পরিবার পুনরায় পালাতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে ইয়ট একটি বড় বিস্ফোরণের সঙ্গে ধ্বংস হয়। কিছু দূর হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে থামে, যাতে কিছুটা বিশ্রাম নিতে পারে। ক্যাসি মনে করে হয়তো সেই পাগল লোক তাদের কাছে আগুনের জন্য আসা। বেন নিজেকে দোষী মনে করে। জুলিয়া তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই। তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে তারা একটি মৃত হ্যামারহেড শার্ক দেখে। জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার কাছে আসছে। সবাই দৌড়ায় এবং একটি বালিয়াড়ির ঢেউ থেকে নিচে পড়ে যায়। সেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায়। পরিবার সতর্কভাবে তা পার হয় এবং মনে করে তারা লোকটির থেকে মুক্তি পেয়েছে। চলতে চলতে তারা বড় বড় মৃত সমুদ্র প্রাণী এবং সমুদ্রের তলায় জমা সব প্লাস্টিক দেখতে পায়। বেন ধীরে ধীরে এগোতে থাকে, তাই জুলিয়া বুঝতে পারে সে ডিহাইড্রেশনের শিকার। সে সবাইকে থামতে বলে। যখন জুলিয়া বোতল দেখে তখন তার বিস্ময় হয়, বোতলে পানি প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে সম্ভবত সে বোতল ঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়ার আগে চিৎকার করে যে তার অবহেলার কারণে পানি শেষ হয়েছে। ক্যাসি উত্তর দেয়, কি হবে, আমরা তো বাঁচব না। দুজনের মধ্যে দীর্ঘ বিবাদ হয়, তবুও পরিবার এগিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি ক্র্যাশ হওয়া বিমান পায়। ভিতরে কিছু হিলছে দেখে সবাই ভয়ে জড়িয়ে যায়, তবে তা শুধুই কিছু পাখি। পরিবার সিদ্ধান্ত নেয় তারা রাত্রি বিমান ভিতরে কাটাবে। তারা কিছু হালকা নাস্তা ভাগাভাগি করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পরিবার ছবি পায়, যা দেখে তার হৃদয়ে ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, আপনারা এবং বাবা প্রেম কাহিনী কি ছিল? জুলিয়া হাসি দিয়ে বলে, টম আমার পেশেন্ট ছিল। একদিন সে ফুল এবং একটি সুন্দর কবিতা দিয়ে তার প্রেম প্রকাশ করেছিল। রাতের মাঝখানে ক্যাসি বিমান থেকে বের হয়। হঠাৎ ভয়ঙ্কর লোক তাকে ধরার চেষ্টা করে। জুলিয়া পিছন থেকে এসে তার উপর আক্রমণ করে এবং বারবার চাকু দিয়ে তাকে মারতে থাকে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের সকালে লোকটি লাশ দেখতে পায়, দেহে অনেক কেটে খাওয়া দাগ। পরিবার বুঝতে পারে যে এখানে কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যায় এবং ক্যাঁকড়া লোকটির মুখ থেকে বের হয়ে আসছে দেখে। কয়েক ঘন্টা পর জুলিয়া এবং ক্যাসি মানচিত্র দেখছে। বেন ধীরে ধীরে এগোতে থাকে। জুলিয়া চিৎকার করে তাকে থামায়। বেন একটি জলাশয়ে পানি পান করতে থাকে। জুলিয়া তাকে দ্রুত টেনে বের করে বোঝায় যে অচেনা পানি তাকে অসুস্থ করতে পারে। সকাল গরম হয়ে যায়, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে। বেনের মাথা ঘোরে, তখন তারা কিছু পুরনো চেয়ার পায়। জুলিয়া ক্যাসির সাহায্যে একটি সাময়িক আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেয় এবং তারা রাত সেখানে কাটায়। পরের সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে দেখলে ক্যাকড়ার একটি বড় দল তাদের দিকে এগোচ্ছে। সে দ্রুত বাচ্চাদের জাগিয়ে দেয় এবং তিনজন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো শিপ দেখে। সেখানে তিনজন ক্রু সদস্য বেঁচে আছে। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুইজন মানা করে এবং তিনজন পরিবারকে বাইরে ছেড়ে দিয়ে কন্টেনার লক করে দেয়। ক্যাকড়ারা কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপরে তুলে দেয়। যখন সে উঠতে থাকে, ক্যাকড়ারা তার পা শক্তভাবে কামড়ে বাচ্চারা তাকে টেনে উপরে তুলে দেয়, না হলে সে নিচে পড়ে যেত। কন্টেনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক ক্যাকড়া ভিতরে ঢুকে যায়। ক্রু সদস্যরা গুলি চালানো শুরু করে, কিন্তু ক্যাকড়ারা তাদের ওপর হাবি হয়ে যায় এবং দুইজনকে মেরে ফেলে। শেষ ক্রু সদস্য ছাদের হোলে পৌঁছায়, কিন্তু ক্যাকড়ারা তাকে নিচে টেনে নেয় এবং সে মারা যায়। জুলিয়া তার জখমে ব্যান্ডেজ বাঁধে এবং অসুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে জেগে ওঠে এবং নিজেকে রোদ এবং বালির ঝড়ের মাঝে একা পায়। সে ভয় বাচ্চাদের খুঁজতে থাকে। একটি মৃত মহিলার অস্ত্র নিয়ে চিৎকার করে। ক্যাসি তার শব্দ শুনে ফিরে আসে। সে এবং বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কিছুই খুঁজে পায়নি। তারা বেনকে পায়, যিনি একটি খোলা কন্টেনারে আবদ্ধ থাকে, যেখানে তারা ঝড় শেষ পর্যন্ত থাকতে পারবে। জুলিয়া টমের লাইটার বের করে এবং তার জখম পোড়াতে ব্যবহার করে, যা খুব ব্যথাদায়ক। ঝড় থামার পরে তারা আরও একটি কন্টেনার পায়, যেখানে প্রচুর পানি বোতল আছে। মৃতদেহ পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি গানও পায়। জুলিয়া নৌকায় যোগাযোগ করে এবং জানায় যে তাদের মানচিত্র হারিয়েছে। নাও বলে যে তাদের ওপর আর্থ্রোপড আক্রমণ করেছে। সেই প্রাণীগুলি এখন পুরোপুরি অচেতন হয়ে গেছে। নৌকা দ্রুত চলতে বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বেঁচে থাকার সময় আছে। নৌকা একটি ফ্লেয়ার শুট করে এবং পরিবার সেই দিকে এগোতে শুরু করে। দীর্ঘ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট পায়, যেখানে বেন প্রস্রাব করে।
শেষ পর্যন্ত তারা সাবমেরিনটি দেখে। সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরে পথ পার হতে হয়। পথে দেয়াল কাঁপতে থাকে এবং পাথর পড়তে থাকে, যা একটি ভয়ঙ্কর রক স্লাইড সৃষ্টি করে। জুলিয়া দ্রুত বাচ্চাদের পাশে ঠেলে দেয় এবং নিজেও পিছিয়ে যায়, যেন চাপা না খায়। একটি পাথরের দেয়াল তাদের মাঝে পড়ে। জুলিয়া বাচ্চাদের বলে সে এগিয়ে যাবে, কিন্তু ক্যাসি মানা করে এবং জোর দেয় যে তার মা চেষ্টা করবে। দীর্ঘ বিবাদের পরে জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে পরে বাচ্চাদের খুঁজে নেবে। ক্যাসি তার ভাইকে টেনে এগিয়ে নিয়ে যায়। বাচ্চারা চটক দিচ্ছে পাথরে পথ পার করে সাবমেরিনের দিকে। সাবমেরিনে পৌঁছে তারা দেখে যে একজন ক্রু বাহিরে রক্তে ভিজে পড়ে আছে। সে বোঝায় যে তার জন্য সব শেষ হয়ে গেছে এবং এখন বাচ্চারা সাবমেরিন ব্যবহার করতে পারে। এটি জানিয়ে তারা সাবমেরিনের অতিরিক্ত জায়গা ব্যবহার করে। ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে আসে। জুলিয়া ক্যাঁকড়াদের দেখে গুলি চালানো শুরু করে। কিছু ক্যাঁকড়াকে মারা দেয়, কিন্তু ঝুন্ড এত বড় যে সবচেয়ে লড়াই করা কঠিন হয়। ক্যাসি দেয়ালের ওপরে উপস্থিত হয়, হাত বাড়ায়। জুলিয়া আহত পা থাকা সত্ত্বেও দ্রুত উপরে উঠে যায়। ক্যাসির সাহায্যে সে সাবমেরিনের অন্য পাশে পৌঁছে যায়। বেন আগে থেকেই উপরে দাঁড়িয়ে ফায়ার খোল দেয়, যাতে ক্যাঁকড়ারা বিরক্ত হয় এবং সবাই সাবমেরিনে উঠে যায়। গুলি শেষ হয়ে গেলে জুলিয়া তা ক্যাঁকড়ার ওপর ফেলে এবং সাবমেরিনে চড়ে বাচ্চাদের সঙ্গে যায়। তারা হ্যাচ ভালোভাবে লক করে এবং চারপাশে ক্যাঁকড়াদের দেখছে। ঠিক তখন সমুদ্র আবার ফিরে আসে এবং তিনজন নিরাপদে নিজেদের সিটে বসে বেল্ট বাঁধে এবং একে অপরের হাত ধরে রাখে। প্রবল ঢেউ সাবমেরিনকে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। জুলিয়ার চোখে পুরো যাত্রার দৃশ্য দেখতে শুরু করে এবং ক্যাসি বমি করে দেয়। খুব দ্রুত উচ্চস্বরে শব্দ ফিরে আসে এবং পরিবার অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জুলিয়া এবং বাচ্চারা ফিরে আসে এবং নিজেদের বেঁচে থাকার জন্য আনন্দিত পায়। তারা হ্যাচ খুলে বাইরে আসে এবং দেখে যে ঢেউ সাবমেরিনকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে ফেলে দিয়েছে। এটি হলো জীবিত থাকার এবং নতুন জীবন শুরু করার আশা, এবং এখানেই গল্পের সমাপ্তি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন চাপতে ভুলবেন না।